জনাব তারেক রহমান আজকে জামাতকে বলেছে মিথ্যাবাদী। তবে জামাতের আমির যে সত্যিকার অর্থেই মিথ্যাবাদী এবং ভণ্ড, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও প্রকাশ করব, আপনারা একটু দেখেন। দেখছেন যে ভণ্ডামির লেভেলটা কোন জায়গায়। আমরা হাসিনাকে অনেক ধরনের ভণ্ডামি করতে দেখছি, চোখের নিচে গ্লিসারিন মেখে তিনি কান্নার অভিনয় করতেন, সেগুলো আমরা দেখেছি, আমরা ভুলে যাই নাই। ডক্টর শফিক তিনি এই যে মহিলাটা এসে তাকে জড়িয়ে ধরলেন, তার আগে এখানে এক ধরনের নাটক করা হয়েছে, তাদেরকে লাইনে দাঁড় করানো হয়েছে, একজন পাশ থেকে বলতেছে ক্যামেরা অ্যাকশন, যখনই ক্যামেরা অ্যাকশন বলছে মহিলাটা দৌড়ে এসে তার বুকে এসে ঝাঁপিয়ে পড়লেন আর কান্নাকাটি শুরু করে দিলেন। এই ধরনের সস্তা নাটক, চিপ পর্যায়ের নাটক মানুষ তো বুঝে বাবা। হাসনাতের আসনে খেলা জমিয়ে দিল বিএনপি। জসীমউদ্দিনের পক্ষে মাঠে নামলেন মঞ্জুরুল হাসান মুন্সী। সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা এতদিন জানতেন যে কুমিল্লা 4 আসনে বিএনপির কোনো প্রার্থী নেই, অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সীর প্রার্থিতা যখন বাতিল হয়ে যায় তখন বিএনপির আর কোনো অপশন থাকে না, অর্থাৎ বিএনপির আর কোনো বিদ্রোহী প্রার্থী বলেন বা বিএনপি জোটের প্রার্থী বলেন এরকম ছিল না বললেই চলে। সে জায়গায় হঠাৎ করেই জসীমউদ্দিনের উদয়। ইসলাম নিয়ে জামায়াত ইসলামের যে অবস্থান সেটাকে সোজা ভাষায় বললে মুনাফিকি হিসাবে বলতে হবে। কারণ কেউ যখন ডিসগাইজ করে, কাউকে যখন চেনা যায় না, তখন সেটাকে আমি মুনাফিকিই বলতে চাই। ধর্মের পরিভাষা এটা মুনাফিকি। ইনফ্যাক্ট এই শব্দটা তিনি ব্যবহার করেননি, কিন্তু এই ইসলাম শব্দটা ব্যবহার করা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বাইতুল মুকাররমের খতিব। আমরা হঠাৎ করেই তারেক রহমানকে মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। সেই ক্ষেত্রে আজকে খুব দেরিও করেনি, বিএনপির পক্ষ থেকেও এটা উত্তর দেওয়া হয়েছে যে এটা খুব বেশ চটকদার জিনিস। আসলে কি একটা চটকদার জিনিস বা একটা চমক দেওয়ার জন্য? কারণ নির্বাচনের গুনে গুনে আর 5 দিন হাতে সময় আছে। শুক্রবার রাতের বেলা হঠাৎ করে ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানালেন। এটা কি পোস্টে আহ্বান জানানোর বিষয়? যদি সত্যি তেমন আহ্বান জানানো হতো তাহলে একটা টিম যোগাযোগ করতে পারতো, প্রস্তাব দিতে পারতো। তুমি নাটক করো ভালো কথা, কিন্তু এই যে এই ধরনের সস্তা নাটক করো না, এগুলো মানুষ খুব বুঝে ফেলে। জেনজি এতটা বোকা না। তো জামাতের আমির আপনি যে প্রতিনিয়ত ভণ্ডামি করছেন, আজকে আপনারা ভোটে জয়যুক্ত করার জন্য আমেরিকার কাছে আপনারা ধর্ণা দিচ্ছেন, আপনাদের লোগো পরিবর্তন করে ফেলছেন, আপনারা আল্লাহর নাম বাদ দিয়ে দিচ্ছেন, আপনারা গোপনে ভারতের সাথে বৈঠক করছেন। এই যে আপনাদের ভণ্ডামি জনগণকে আপনারা দেখাচ্ছেন আরেকটা, আপনারা গোপনে করছেন আরেক ধরনের ভণ্ডামি। তো আমি আজকে আপনাদের নিয়ে এত বেশি কিছু বলবো না, শুধু এই ভিডিওটা দেখানোর জন্য আপনাদের এখানে আসছিলাম। জামাতের আমি এই ভিডিও নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছে যে তাকে নিয়ে নাকি নোংরামি করছে একটা মহল। কোনো আহত মহিলা বা কোনো ব্যক্তি যদি জড়ায় ধরে কান্নাকাটি করে, বা এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা আপনাকে ধরতেই পারে। কিন্তু আপনি যখন নাটক করবেন, তাদেরকে সামনে দাঁড় করে সিরিয়ালি দাঁড় করে ক্যামেরা অ্যাকশন বলে দৌড়ে এসে আপনাকে জড়ায় ধরে কান্নাকাটি করবে, এখানেই হচ্ছে সমস্যা। তো আপনি এই ধরনের সস্তা নাটক বাদ দেন, লাইনে আসেন। আপনি তো নিজে কোনো আলেম না, মুফতি না, কিছু না, আপনি তো হচ্ছে জাসদের গলাকাটা পার্টির সদস্য ছিলেন। জাসদের সাথে ভারতের একটা বড় সখ্যতা ছিল, এটা ঐতিহাসিকভাবে। সেই তো আপনি জাসদের সদস্য ছিলেন এক সময়। সেই জাসদ থেকে আপনি কিভাবে ইসলামপন্থী একটা জামাতে ইসলামের মতো দলের আমির হতে পারেন, সেটা তো অবশ্যই বড় একটা প্রশ্ন। ভারত আপনাকে এখানে নিয়োগ দিয়েছে কিনা এখন তো জনগণ প্রশ্ন করবে। আপনার যে কার্যকলাপ, এটা তো ইসলামের কার্যকলাপের সাথে যায় না। আপনি সাদা দাড়ি রেখেছেন, মাথায় টুপি পরেন, দরবেশ ভাব ধরে চলাফেরা করেন। ভাই, আমরা সালমান এফ রহমানকেও দেখেছি দরবেশ বাবা, দাড়ি রাখলেই মুসলমান হয় না, নামের পাশে ইসলাম থাকলেই ইসলামিক দল হয় না। আপনি তো দেখেছেন, আপনার দল নিয়ে মাওলানা ভাসানী একটি কমেন্টস করেছিল। তো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, আল্লাহর পথে আসেন, আর আপনারা ভোটে যে কারচুপি করার জন্য নানা ধরনের মেকানিজম রেডি করে রাখছেন, এখান থেকে বেরিয়ে আসেন। জনগণ কিন্তু এবার ফাঁদ পেতে রাখছে, ধরবে একদম শিয়াল যেভাবে ধরে না, শিয়ালের মতো আপনাদেরকে ধরবে। তো সাবধান হয়ে যান সাধু। অর্থাৎ বিএনপি একটা অপশন পেয়ে যায় জসীমউদ্দিনকে ভোট দেওয়ার, অর্থাৎ তাদের জোটের প্রার্থী জসীমউদ্দিন। অর্থাৎ বিএনপি জসীমউদ্দিনকে সমর্থন দেয় এবং জসীমউদ্দিনের পাশ করে আসার জন্য যা যা প্রয়োজন সবকিছু জসীমউদ্দিনের দল এবং বিএনপি যে স্থানীয় নেতা মঞ্জুরুল হাসান মুন্সী তিনি সেই ব্যয়ভার বহন করছেন। হয়তো জসীমউদ্দিনের টাকা নেই, কিন্তু কপাল জসীমউদ্দিনের বলতে হয় রাজকপাল, যে অখ্যাত একজন মানুষ হয়েও তিনি এমনই একটা পজিশনে এখন গেছেন যে তার জিতে আসা সময়ের ব্যাপার মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে যে কমেন্টগুলো করেন, আসলে কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ভিডিওগুলো করে থাকি। হয়তো যে কমেন্ট করেন সে যদি ফের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ওই কমেন্টের উপর ভিত্তি করে আমি প্রথম কথাটা বলে থাকি। আমার যে ভিডিও শিরোনাম, সেই শিরোনাম
আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেটি শিরোনামটা দেওয়া হয়। যারা আপনারা আমার এই চ্যানেলে ভিডিও দেখে কমেন্ট করেন, নিশ্চয়ই সে বুঝতে পারবেন যে আপনার কথার উপর ভিত্তি করেই এই চ্যানেলের ভিডিও তৈরি হচ্ছে। যাই হোক, এবার আসল কথায় আসি। জসীমউদ্দিনের কপালটা কিভাবে খুলে গেল? বিএনপির কোনো প্রার্থী না থাকায় জসীমউদ্দিন তিনি বিএনপির জোটের পক্ষে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং অনেক দিন দরবার করার পরে বিএনপি তাকে সমর্থন দেয়। সমর্থনটা এমন ভাবেই দেয় যে মুন্সি পরিবার সর্বোচ্চ পাওয়ার, সেই পাওয়ারটা ব্যবহার করে জসীমউদ্দিনকে বিজয়ী করছেন এই কারণেই হাসনাত আব্দুল্লাহকে যাতে পরাজিত করা যায়। মূল মিশন হলো হাসনাত আব্দুল্লাহকে পরাজিত করা। তাতে জসীমউদ্দিন পাশ করুক আর যেই পাশ করুক, তাতে কুমিল্লাবাসীর অর্থাৎ কুমিল্লা বিএনপি বা আওয়ামী লীগের কোনো মাথা ব্যথার কারণ নেই, কিন্তু তারা হাসনাত আব্দুল্লাহকে পাশ করতে দেবে না। এই অর্থে জসীমউদ্দিন এখন হয়ে গেছে তুরুপের তাস। অর্থাৎ ভোটের জায়গা পেয়ে গেছে বিএনপির লোকজন, ভোটের জায়গা পেয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের 70% ভোটও যদি জসীমউদ্দিন পাই, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতাই জসীমউদ্দিন পাশ করে আসবে এবং হাসনাত আব্দুল্লাহর জামানতও বাজেয়াপ্ত হতে পারে যদি আওয়ামী লীগের ভোটগুলো জসীমউদ্দিনের বাক্সে যায়, অর্থাৎ ট্রাক মার্কায় যদি যায়। আর বিএনপির যারা ভোটাররা আছে, বিএনপির যারা নেতা কর্মীরা আছে, তারা তো জসীমউদ্দিনের পক্ষে উঠে পড়ে লেগে গেছে যে কোনো মূল্যে জসীমউদ্দিনকে বিজয়ী করতেই হবে। বিজয়ী করতে হবে এই জন্যই যে হাসনাত আব্দুল্লাহ যাতে পাশ না করতে পারে, কারণ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অনেকগুলো ক্লেম আছে। যদিও ক্লিন ইমেজের সবাই বলার চেষ্টা করছে, কিন্তু এত ক্লিন ইমেজের লোক হাসনাত আব্দুল্লাহ না। অর্থাৎ আমার ভিডিও থেকে আমি দেখতে পাচ্ছি ত্রাণের টাকা, যে বন্যার সময় যে ত্রাণের টাকা তার কাছে ছিল, সেই টাকার হিসাব তিনি দিতে পারেননি বা এখন পর্যন্ত দেননি। এই টাকা তিনি কোথায় রাখছেন? এই নির্বাচনের কাজে ব্যয় করছেন। অমৃত তিনি অনেক দেখান, মানে কি বলবো, যে ছোট মুখে বড় কথা বলেন। তারেক রহমান বা ডক্টর শফিকুর রহমান একটা বড় দলের নেতা, তাদের মুখেও যে ভাষা, হাসনাত আব্দুল্লাহ তার চেয়েও চরম ভাষায় কথা বলেন, অর্থাৎ অধ্যত্বপূর্ণ কথা বলেন। এই অধ্যত্বপূর্ণ কথাবার্তায় আজকে তার কাল হয়ে দাঁড়ালো। মুন্সির মতো একজন মানুষ, অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সির মতো একজন মানুষ, হেভিয়েট বিএনপির একজন হেভিয়েট নেতা এবং কুমিল্লার দেবিদ্বারের একটা পরিচিত মুখ, তাকে নির্বাচনের মাঠ থেকে কিভাবে সরালো এই হাসনাত আব্দুল্লাহ? আপনারা ভাবেন একবার, যদি যাই হেনস্থা করছিল, যদি শেষ পর্যন্ত আবার আপিলটা না করতো, তাহলে হয়তো মুন্সি সাহেব তার প্রার্থিতার বৈধতা পেতেন এবং তিনি নির্বাচন করতে পারতেন। সে জায়গায় হাসনাত আব্দুল্লাহর কিছুটা হলেও সম্ভাবনা ছিল ওই আসনে জিতে আসার, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসার তার একটা সম্ভাবনা ছিল। কিন্তু সেই সম্ভাবনাটা সম্পূর্ণ বিলীন হয়ে গেল যখন মুন্সি সাহেব প্রার্থিতা ফিরে পেলেন না। তার প্রার্থিতা চিরতরে শেষ হয়ে গেল, অর্থাৎ এই নির্বাচনে। তার ভিতরে জসীমউদ্দিনের উদয়, অর্থাৎ সব মিলিয়ে বিএনপির যে ভোট সবই জসীমউদ্দিনের পক্ষেই যাবে। কেন যাবে সেই বর্ণনাটা তো আমি তো করেই দিলাম, যে জসীমউদ্দিনের নেই কোনো ঋণ, নেই কোনো মামলা, নেই কোনো তার নাম বা সুনাম, কোনো কিছুই নেই। সে একজন সাধারণ মানুষ আমাদের মতন। সে যেভাবে হোক তার দল থেকে তিনি মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নপত্র সঠিকভাবে জমা দেয় এবং তার মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয় এবং সেটা সুপ্ত অবস্থায় থাকে, তিনি প্রকাশও করেন নাই, কারণ তার ওই জায়গায় কোনো ভোট নেই। অর্থাৎ জসীমউদ্দিনের কুমিল্লা 4 আসনে কোনো ভোট নেই, অর্থাৎ ভোট নেই, তাও তিনি দল থেকে মনোনয়ন পেয়েছিলেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন, বৈধ হয়ে গেছে, চুপচাপ বসে আছেন। অর্থাৎ তারা নির্বাচনের কোনো দরকার নেই। মানুষের চেহারা দেখলেই বোঝা যায়। আমি তার কথাবার্তা শুনছি, তার কথাবার্তাগুলো খুবই মার্জিত, ভদ্র এবং দাড়ি টুপিওয়ালা মানুষদের যেমন কথা হয়। তিনি তো জামাত ইসলাম করেন না, তিনি একজন নামাজি মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাসী একজন মানুষ। তিনি যে কথাবার্তাগুলো বলেন, সে কথাবার্তাগুলো শুনতে খুব ভালো লাগে। বিএনপি তাকে সমর্থন দেওয়ার পরে যে কথাগুলো তিনি বলছেন, সেই কথাগুলো আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা। অর্থাৎ তার কথাবার্তায় নেই কোনো দাম্ভিকতা, নেই কোনো উচ্চবাক্য, এবং জনগণ তাকে লুফে নিচ্ছে। কোন কারণে নিচ্ছে? হাসনাত আব্দুল্লাহর অধ্যত্বপূর্ণ আচরণের কারণে। অর্থাৎ এনসিপি দুদিনের দল, তাদের তো ভোট নেই। জামাত ইসলামের ভোট থাকলে কত ভোট আছে কুমিল্লার দেবিদ্বারে, যে সেই ভোট নিয়ে তিনি এমপি হয়ে যাচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এমপি তিনি হচ্ছেন। এই বিষয় নিয়ে এত পরিমাণ লেখালেখি পত্র পত্রিকায়, ফেসবুক, ইউটিউবে এত পরিমাণ ভিডিও,
যেগুলো দেখে আমি নিজেও ভেবে নিয়েছিলাম যে বাংলাদেশের প্রথম এমপি আমরা হয়তো দেখে ফেললাম এই সংসদ নির্বাচনের, যে হাসনাত আব্দুল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। কিন্তু সেগুলো বালি ঢেলে দিল জসিমউদ্দিন বা মুন্সি পরিবার। মুন্সি পরিবারের একটাই কথা, যে কোনো মূল্যে হাসনাত আব্দুল্লাহকে হারাতেই হবে, তার জন্য যা যা করার প্রয়োজন মুন্সি পরিবার সবকিছুই করবে, হাসনাতকে জিতে আসতে দেবে না। কারণ যে হাসনাত যে অপমানটাই মুন্সির উপরে করছে বা মুন্সি পরিবারের উপরে যে আঘাতটা হানছে, সম্মানের আঘাত, সেই আঘাতের কথা মুন্সি কখনো ভুলে যাবেন এটা মনে হয় না। অর্থাৎ মুন্সি মরণ কামড় দিবেন শেষ পর্যন্ত। হাসনাত আব্দুল্লাহ তাকে যে প্রকার নাকানি চুবানি খাইয়েছেন বা ঘোল খাইয়েছেন, সেই ঘোলটা ভোটের মাঠেই মুন্সি সাহেব প্রতিশোধ হিসেবে হাসনাত আব্দুল্লাহকে দেবেন, এটাই ভেবে নেওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কুমিল্লা 4 আসন নিয়ে আপনাদের এত আগ্রহের কারণে আমি ভিডিওগুলো তৈরি করছি, শুধু আপনাদের আগ্রহের জন্য আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। সে কথা তো আমি আগেই বললাম যে আপনারা যে ধরনের মতামত দেন বা কমেন্ট করেন, সেই কমেন্টের উপর ভিত্তি করেই আমার এই ভিডিওগুলো বানানো। আসলে ভিডিওর কোনো শিরোনাম আমি খুঁজে পাই না, শিরোনামটা কিন্তু আপনারাই বের করে দেন বা টাইটেল আপনারাই দিয়ে দেন যে কোন টাইটেলে আমি ভিডিও বানাবো বা কোন ধরনের কথা আমি বলবো, সেই ধরনের কথাই আমি মেনে নিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। কারণ এই ভিডিওগুলো আপনারা চাচ্ছেন, যে চ্যানেলে যে ভিডিওগুলো চাবে সেই চ্যানেলে সেই ভিডিওগুলো দিতে হবে। অর্থাৎ এই চ্যানেলে আপনারা কুমিল্লা 4 আসন নিয়ে অতি মাতামাতি বা অতিশয় যে মানে টান, সেই টানটা আপনারা দেখাচ্ছেন। তাই আমি চেষ্টা করছি কুমিল্লা 4 আসনের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে আসার জন্য। যাই হোক, সর্বোপরি কথা হলো যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হোক। এক পেশে কোনো নির্বাচন করে যদি জসিমউদ্দিনও পাশ করে, সেটাও আমি সমর্থন করি না। অর্থাৎ সৎভাবে, সঠিকভাবে, সঠিক নির্বাচনের মাধ্যমে জসিমউদ্দিন পাশ করে আসুক। মুন্সি সাহেবকে যেভাবে নির্বাচনের মাঠ থেকে সরিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সেইভাবে জসিমউদ্দিনের যারা ভোটার, বিএনপির যারা ভোটার বা ট্র্যাক মার্কার যারা ভোটার, সেই ভোটারদেরকে যেন মুন্সি সাহেবের মতো অপমান না হতে হয় বা অপদস্থ না হতে হয় এই হাসনাত আব্দুল্লাহর কাছে। এ বিষয়ে আপনারা সজাগ থাকবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবারও আমি ভিডিও তৈরি করব। এটা আগে থেকে আপনাদেরকে বলে রাখলাম যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন বা খারাপ কমেন্ট করলেও সেটাও করবেন। সেই খারাপ কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো। তার আগে একটি কথা, সর্বশেষে একটি কথা, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তার সম্পর্কে জানি, অত্যন্ত শ্রদ্ধেয় একজন আলেম তিনি যে প্রশ্নটা তুলেছেন, আমি আমার এই ভিডিও শেষে সেইটা যুক্ত করে দেব। কিন্তু এই প্রশ্নটা দীর্ঘদিন থেকে করার চেষ্টা করেছি। জামায়াতে ইসলামী শরিয়া কায়েম করবে কি করবে না, এই প্রশ্নটা তাকে স্পষ্ট করতে হবে। সে করবে কিনা, করলে তার শরিয়ার রূপরেখা কি, এবং আমরা এই প্রশ্ন তখন করবো বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো দল বলার অধিকার রাখে কিনা সে শরিয়া কায়েম করবে। আর যদি না করে থাকে, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলাম শব্দটা কেন সে ব্যবহার করছে? ইসলাম শব্দটা ব্যবহার করে সে মানুষকে নানানভাবে প্রতারিত করছে। বহু মানুষ মনে করেন জামাত ক্ষমতায় আসলে ইসলামী শাসন কায়েম হবে। ইনফ্যাক্ট দীর্ঘদিন তারা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই স্লোগান দিয়েছে। বহু মানুষ এখনো মনে করে, এবং একটা পর্যায় থেকে একটা পর্যায় পর্যন্ত তারা এই ক্যাম্পেইনটা করে। বহুবার বলেছি, জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন 5-6 জন এমপি পদপ্রার্থী আমার সাথে টকশোতে আমার সামনে বসে বলেছেন জামাত ইসলামী শাসন কায়েম করবে, শরিয়া কায়েম করবে, স্পষ্টভাবে বলেছেন। একজনকে নিয়ে ফানও হয়। ঘটনাচক্রে সেদিন আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। তিনি একটা আসনে নির্বাচন করছেন, তাকে জিজ্ঞেস করছেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে ইসলামী শাসন, যখন তিনি বলছিলেন ইসলামী শাসন কায়েম হবে, তখন তিনি বলছিলেন, উপস্থাপিকা তাকে প্রশ্ন করছিলেন তখন কি মেয়েদের নাচ গান চলবে, তখন সেই বিখ্যাত কথা, মেয়েরা মেয়েদের সামনে নাচবে, which went viral। তো সেখানে আমি নিজের পাশে বসা ছিলাম। সুতরাং তারা এগুলো বলছেন। পরের স্টেজে, নিচের স্টেজে, বিশেষ করে বাড়ি বাড়ি যারা ক্যাম্পেইন করছে, তারা এইভাবেই ক্যাম্পেইন করছেন, এখানে ইসলামী শাসন হবে, এখানে জান্নাতের টিকিট পাওয়া যাবে। আবার টপ জায়গায় এসে তারা অন্য কথা বলছেন, কারণ এটা তাদের দেশের অভ্যন্তরে একটা বড় গ্রুপ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সমস্যা তৈরি করতে পারে। এইটাই হলো তাদের মুনাফিকির জায়গা, বারবার বলছি। তাহলে যদি তারা সেকুলার বা একটা মধ্যপন্থী দলের মতো করে তাদের ক্যাম্পেইন সাজাতে চান, আচরণ করতে চান, তাহলে ইসলাম শব্দটা কেন? বাইতুল মুকাররম মসজিদের খতিব রাইটলি এই প্রশ্নটা করেছেন যে তাদের ম্যানিফেস্টো দেখে, ইনফ্যাক্ট এটা আমরা বুঝতেই পারি, জামাতকে ইন্ডিকেট করেছে, তিনি দলের নাম বলেননি। তাদের ম্যানিফেস্টো দেখে তার কাছে মনে হয়নি এটা কোনো ইসলামী দলের ম্যানিফেস্টো। ইনফ্যাক্ট এটাই তারা করছে। সুতরাং জামায়াতে ইসলামীকে যদি ইসলামী রাজনীতি বা শরিয়ার রাজনীতি তারা না করেন, তাদের দলের নাম পাল্টাতে হবে। আমি প্রায় উদাহরণ দেই, একেপি
ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি টার্কির, তারা ইসলামী মূল্যবোধের কথা বলে এবং এক ধরনের সফট ইসলামিজম তাদের মধ্যে আছে, কিন্তু দলের নামের মধ্যে তা নেই। বাংলাদেশে আমি ধারণা করি খানিকটা এবি পার্টি সেই আদলে তৈরি হচ্ছে। খেয়াল করুন, ওর মধ্যে ইসলাম শব্দটা নেই, ফলে মানুষকে ইসলাম শব্দটা দিয়ে প্রতারণার অভিযোগ এই দলগুলোর বিরুদ্ধে করা যায় না, যেটা জামাতের বিরুদ্ধে করা যায়। আমি আশা করি আমাদের শ্রদ্ধেয় খতিব যেভাবে বলছেন, আমাদের জনগণ এই ব্যাপারটা বুঝতে পারবেন, ধরতে পারবেন এবং এই মুনাফিকির জবাব তাদেরকে এই নির্বাচনে দিয়ে দেবেন। আমি ভিডিওটা যোগ করছি, আপনারা শুনবেন নিশ্চয়ই। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও। এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই, কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি, ভোট দিয়ে মানুষের কাছে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসেবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সবকিছু দেখার আছে। একটা ইসলামী দল তার স্টার পরে দেখেন, সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের স্টারও তেমন। তো ফেসবুকে বলার মধ্য দিয়ে মানে আমি প্রস্তাব দিলাম, তারেক রহমান মানলো। এখানেও তো একটা রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার আছে। সবচেয়ে বড় কথা হলো যে এই আয়োজনের জন্য এখন যে সময় কখন হবে, কিভাবে হবে, কারণ এখন প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা হিসাব করা, কখন কোথায় কোথায় প্রোগ্রামগুলো হবে, সবগুলো বাদ দিয়ে এখন মুখোমুখি আলোচনা করলে কি হবে। আমরা তারেক রহমানের একটা অ্যাটিটিউড দেখলাম, মানে তিনি মঞ্চে হেঁটে হেঁটে আলোচনার ভঙ্গিতে বক্তব্য দিচ্ছেন, শফিকুর রহমান এক জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, তার মধ্যে আবার হঠাৎ করে দেখলাম রাখ তোর ফ্যামিলি কার্ড, এরকম শব্দ উচ্চারণ করলেন। যাক, আমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করি, এইভাবে বলাটা ভালো লাগেনি। অন্যান্য তিনি বলছেন ঠিক আছে, ফ্যামিলি কার্ডের সমালোচনা করছেন, আবার তারেক রহমানও সমালোচনা করছেন, তারা যে গুপ্ত সেজে কোথায় ছিল, এই সমস্তগুলি নিয়ে আসছে। এখানে এখন এমন একটা সময়, একেবারে হিসাব করার সময়, সেখানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনার মধ্য দিয়ে, আহ্বানের মধ্য দিয়ে মানে কি অর্জনটা, কি অর্জনটা এমন কিছুই না, একটা চমক থাকলো। যেমন ওই যে শীতল পাটিতে শুয়ে পড়লেন, ভালো চমক। তারপরে আরো বলছেন ধর্মের কোনো মানে বিভেদ থাকবে না, ভালো কথা, মানে যেটা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে তিনিও বলছেন। কিন্তু তিনি বলছেন তার দলের নামটাই হচ্ছে জামাতি ইসলামী, তিনি বলছেন ধর্মের বিভেদের ভিত্তিতে দেশ চালানো যাবে না। তো সেগুলি তো একটা গণতান্ত্রিক, কাকা কইলে নামটা গণতান্ত্রিক হইতে হয়, তার মেকআপ, গেট আপ, ড্রেস আপ সবকিছু গণতান্ত্রিক হইতে হয়, তার তো ধারে কাছেও নেই। তারপর নারীদের নিয়ে যে বক্তব্য, সেটা তো গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে সংগতিপূর্ণ না। যে 5 ঘন্টা কাজ, মেয়েদের জন্য 5 ঘন্টা কাজ, এটা প্রতিষ্ঠিত হলে মেয়েদেরকে কেউ চাকরি বাকরি দেবে? কেউ বলবে যে বাপরে 5 ঘন্টার মধ্যে, আমার 8 ঘন্টা কি, মানে পারলে মালিকরা 10 ঘন্টা খাটায়, সেখানে 5 ঘন্টা শুনলে তো বলবে যে বাবা দরকারই নেই, বৈষম্যের মধ্যে পড়বে। যাই হোক, এগুলি নিয়ে অনেক বিতর্ক করা যেতে পারে, ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুলতে পারে। এখানে জামাতের আমিরের পক্ষ থেকে দেওয়া নির্বাচনী বিতর্কের প্রস্তাবকে একটি চটকদার বিষয় হিসেবে অভিহিত করছে বিএনপি। মাহাদি আমিন আজকে প্রতিক্রিয়া জানাইছেন, বলছে জামাতের আমিরের ফেসবুক পোস্ট এবং তারেক রহমানকে ট্যাগ করে নির্বাচনী আলোচনার আহ্বান প্রেক্ষিতে মাহাদি বলেন, প্রচারণার শেষ সময় এসে এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটা কৌশল হতে পারে। আমি তো বললাম যে 5 দিন আগে এই প্রস্তাব, এটা অনেক আগেই উত্থাপন করা দরকার ছিল। যেমন ওই যে জাতীয় সরকার, তারেক রহমান বলতে বাধ্য হয়েছেন বা বলেছেন যে তারা কনফিডেন্ট, তারা নিজেরাই জিতবে, জামাতকে নিয়ে জাতীয় সরকার হবে না, আর জাতীয় সরকার হলে তাদের বিরোধী দল হবে কে। এখন দরকার সরকার এবং বিরোধী দায়িত্বশীল একটা সংসদ দরকার। সেই সংসদ গঠনের কথা নেই হঠাৎ করে জাতীয় সরকার, ক্ষমতা আসো, ক্ষমতা ভাগাভাগি করি, ক্ষমতা ভাগ করার ব্যাপার না, বরং দায়িত্ব ভাগ করার ব্যাপার আছে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করাটাই হচ্ছে এখন গণতান্ত্রিক রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন। বিএনপির নির্বাচনী মুখপাত্র বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি, তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটা পোস্ট করা এবং তারেক রহমান অ্যাকাউন্টে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল পরশুদিন চেয়ারম্যানের শিডিউল খালি নেই, তবে আমরা বলি কি, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসি দেয়নি। আপনারা 2013 সাল মাসে তারেক রহমান একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, একটি ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটুকুই ইলেকশন ম্যানিফেস্টোতে আছে। এখন প্রশ্ন হলো যে কি বলছে আসলে। তারেক রহমানকে আহ্বান জানাইছেন তিনি স্বচ্ছ এবং জনআস্থা ছাড়া
কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। বলছেন যে শ্রদ্ধেয় তারেক রহমান, বৈধতা আসে কেবল একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, স্বচ্ছতা এবং জনআস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের পর রাজনীতি যে মার্জিত এবং সংঘাতমুক্ত হতে পারে তা আমাদের তরুণ প্রজন্মের কাছে প্রমাণ করার দায়বদ্ধতা আমাদের রয়েছে। আসুন আমরা সংবাদ মাধ্যম এবং জনগণের বিচার বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যৎ শাসনের এমন একটি মানদণ্ড নির্ধারণ করি যা সমালোচনা সহ্য করবে এবং হবে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ। তো এখন আসলে সময় নেই, এই শেষ সময় এসে এই প্রস্তাবটা অনেকটা হাস্যকর হয়ে গেছে। বরং এখন যার যার অবস্থান থেকে বক্তব্য রাখাটাই দরকার। আর আমরা এই মুখোমুখি অবস্থানটা আমরা দেখবো, ডিবেটটা, সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্টে বোঝা যাবে যে কে দায়িত্বপূর্ণভাবে কারা বক্তব্য রাখছে না রাখছে। অবশ্যই জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি আমরা আশা করছিলাম, কিন্তু রাজপথের তরুণদের যে ভাষা, সেই ভাষা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই যারা এই স্লোগান দিচ্ছে তারা কোন দলের কর্মী? সেই কর্মীদেরকে আগে শালীন ভাষায় কথা বলা, স্লোগান শেখানো রাজনৈতিক দলের দায়িত্ব। বিশেষ করে যারা ধর্মীয় রাজনীতির মোড়ক নিয়ে আছে তাদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি। তারপরে তো সংসদ তো আছে, আমরা মুখোমুখি ডিবেট দেখবো। হ্যাঁ, নির্বাচনে আগে দেখতে পারলে ভালো হতো, কিন্তু এখন